আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্ট ডাগ আউট ডায়লগ পাওয়ার্ড বাই র্যাবিট হল বিডি। বিপিএল শুরু হয়ে গেছে, আপনারা জানেন, এবং বিপিএল এর দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়ে গেছে এবং যেখানে মুখোমুখি হয়েছিল নোয়াখালী, নতুন যে টিমটা আমাদের এই বিপিএল এসেছে, এবং চট্টগ্রাম। এই দুইটা দলের মধ্যে সেকেন্ড খেলাটা যদি আমরা বলি, প্রথম খেলার তুলনায় বেশ সাদামাটা টাইপের হয়েছে। আমরা এই খেলার বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি। সেখানে আমাদের সাথে স্টুডিওতে যে উপস্থিত আছেন সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ রেজন প্রতীক ভাইয়ের কাছে সোজাসুজি যেতে চাই। প্রতীক ভাই, আপনার কাছে কি মনে হয় যে একটা কালারফুল খেলার পর একটা সাদামাটা খেলা, আপনি কি আসলে ফার্স্ট খেলার পরে কি এক্সপেক্ট করেছিলেন যে এই খেলাটা এরকম নির্বিষ টাইপের একটা খেলা হবে? এমনটাই হয় সাধারণত, যে এরকম একটা খুবই কোয়ালিটি ক্রিকেট যদি আমরা বলে থাকি, দেখার পরে আমাদের এক্সপেকটেশনটা বেড়ে যায় এবং আসলে এটার মানে বিপরীতে একটা ফলাফলই আসে। আমি কিন্তু অনেকটা এক্সপেক্ট করছিলাম যে খেলাটা ম্যাচ হতে পারে, এরকম হতে পারে, কজ আপনি দুটো স্কোয়াড দেখেন, তারা কিন্তু মানে দুটো টিমকে দেখে কিন্তু আমার খুব আনসেটেল মনে হয়েছে। ফরেনার্সরা এখন আসেননি, চট্টগ্রাম রয়্যালসের তো খুবই খারাপ অবস্থা। কারা আসবেন, আদৌ কয়জন আসবেন, এটা একটা মানে অনিশ্চয়তার বিষয়। আমরা চট্টগ্রাম রয়্যালসের স্কোয়াড অ্যানালাইসিসে বিগত সময় অনেক ফরেনারের কথা বলেছি, কিন্তু আসলে তো কাউকে আসতে দেখিনি। তো এই জায়গা থেকে দুটো টিমই খুবই আনসেটেলড আমার কাছে মনে হচ্ছে। ইভেন আপনি নোয়াখালীর কথা বলেন, সৌম্য সরকারকে আমরা আজকে খেলতে দেখিনি, তাদের ক্যাপ্টেন করা হয়েছে সৈকত আলীকে, এটা কি বুঝে করা হয়েছে এটাও আমার কাছে বোধগম্য হচ্ছে না। বা কোয়ালিটি কিছু ফরেনার্স যারা বলেন, মোহাম্মদ নাবির মতো কিছু ক্রিকেটার রয়েছেন, বিলাল শামি বলি, মোহাম্মদ নাবি বলি, তাদেরকেও আজকে দেখিনি। তো এটাই হওয়ার ছিল, খুবই আনসেটেলড দুটো স্কোয়াড, আপনি অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড দু ক্ষেত্রেই বলতে পারেন, এবং ইট ওয়াজ ভেরি এভিডেন্ট। আমি ইন ডিটেইলে আপনার কাছে আসতে চাই, তার আগে আমি একটু স্কোর কার্ডটা বলতে চাই দর্শকদেরকে। দর্শক, টসে জিতে চিটাগং নিজেদেরকে মানে ফার্স্টে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং সেখানে যতই প্রতীক ভাই বলুক না কেন, চট্টগ্রামের টিমটা এখনো পর্যন্ত অতটা ভালো না, তারপরেও কিন্তু আমরা 174/6 দেখেছি প্রতীক ভাই। এবং সেখানে যদি বলি যে একটা আনকোরা ব্যাটসম্যান পাকিস্তানি মির্জা বেগ, যিনি 69 বলে 80 রানের একটা ইনিংস খেলেছেন এবং যার বদৌলতে কিন্তু 174 রানে 6 উইকেট তারা 20 ওভারে সংগ্রহ করে। এবং সেখানে ক্যাপ্টেন শেখ মেহেদী হাসানের 26 রানের একটা ইনিংস 13 বলে, এবং জবাব দিতে নেমে 109 রানে গুটিয়ে যায় নোয়াখালী তাদের 16.5 ওভার্সে। এবং এখানে আসলে যদি বলি, অনেক বলার মতো তো কোনো ব্যাটসম্যানের রান আমরা দেখিনি। যদি বলি, মাসুদ আগাতের মতো একজন ব্যাটসম্যান যিনি 27 বলে 38 রান করেছেন। আমরা বোলিং পয়েন্ট অফ ভিউ নিয়ে কথা বলবো, তার আগে বলতে চাই যে আসলে আপনি যতই বলছিলেন চিটাগং এর টিমটা ব্যালেন্স না, নোয়াখালীর টিমটাও খুব বেশি ব্যালেন্স না, তাহলে তো ঘুরে ফিরে সেম প্যারালাল একটা ম্যাচ হওয়ার কথা। সেক্ষেত্রে আমরা 174 এবং গ্যাপটা কিন্তু অনেক বড়, 109 রানে অল আউট হবে এবং পুরো 20 ওভার খেলতে পারেনি। বোলিং এর পয়েন্ট অফ ভিউ থেকে কি আসলে অনেক বেশি স্ট্রং ছিল? না, একদমই না। মির্জা বেগ পিএসএল উনি লাহোর কালান্দার্সের হয়ে খেলে থাকেন, উনি আসলে একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন 80 রানের। তো আমার মনে হয় এটা আসলে ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে। আপনি দেখেন, প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্স ওয়াজ আ কোয়ালিটি সাইড, তাদের দলে বেশ কিছু অভিজ্ঞ মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স রয়েছেন যারা আসলে এই বড় রান চেসের প্রেশারটা নিতে পেরেছে। আপনি এখন নোয়াখালী এক্সপ্রেসের ক্ষেত্রে যদি আসেন, সৌম্য সরকারের অ্যাবসেন্সটা আসলে অনেক বড় একটা সেটব্যাক ছিল। হাবিবুর রহমান সোহান ইনিশিয়ালি হি ট্রাইড, বাট ওনার আসলে টেকনিকে অনেক ঘাটতি রয়েছে, যেটা আমি আজকে দেখতে পেরেছি, খুবই এভিডেন্ট হয়েছে বিষয়টা। শরীফুল ইসলাম কিন্তু ওনাকে আসলে একদম সেট আপ করে আউট করেছেন সত্যি কথা বলতে গেলে। হাবিবুর রহমান সোহানের বিষয়টা কি, উনি যদি ওনার হিটিং আর্কের মধ্যে ডেলিভারি থাকে ক্লোজ টু দ্য বডি, সেই ক্ষেত্রে উনি বলগুলো খুব ভালো ডিসপ্যাচ করতে পারেন, বাট ওয়ান্স দ্য বল ইজ পিচড অ্যাওয়ে ফ্রম হিজ বডি, সেই ক্ষেত্রে উনি বলগুলো ডিসপ্যাচ করতে অনেক স্ট্রাগল করছেন। এবং আজকে কিন্তু অফ স্ট্যাম্পের অনেক বাইরের একটা বল কোনো ফিট মুভমেন্ট ছাড়া উনি আসলে হাত চালাতে চেয়েছেন এবং নিক করেছেন। তো আমার মনে হয় হাবিবুর রহমান সোহান যদি বিপিএল এ ভালো করতে চান, আমার মনে হয় ওনার কিছু ফাইন টিউনিং করতে হবে ব্যাটিং টেকনিকে। পাশাপাশি জাকির আলী অনেক ন্যাশনাল টিমের ধারাবাহিকতাটা মানে বজায় থাকলো প্রথম ম্যাচে অন্তত 12 বলে 6 রান। হ্যাঁ, উনি আসলে স্ট্রাগল করেছেন। আমরা অঙ্কনকেও কিন্তু রান মানে আজকে দেখিনি। এবং অঙ্কনের বিষয়টা কেমন, যে অঙ্কন আসলে যখন ক্রিজে এসেছে তখন দ্য ম্যাচ ইজ অলমোস্ট ওভার। উনি আসার আগে মাঝ সাদাকাত এবং হায়দার আলীর মোটামুটি একটা পার্টনারশিপ হয়েছিল, ওই পার্টনারশিপটা যদি 2-3 ওভার ক্যারি করতো, অঙ্কনের জন্য একটা প্ল্যাটফর্ম হয়তো রেডি হতো। বা অঙ্কন যখন ব্যাট করতে আসলেন, ঠিক তার পরের ওভারে হায়দার আলী ডিসমিসড হয়ে যান। সো অঙ্কনের প্রতি আমি আজকে খুব জাজমেন্টাল হব না, বাট জাকির আলী অনেক আজকে আরেকটু বেটার করতে পারতেন।
তো এটাই আর কি বিষয়, এবং আরও কিছু কোয়ালিটি প্লেয়ার তো আসলে নোয়াখালীর ক্ষেত্রে আসা বাকি। হয়তো তারা এটাই আশা করছে যে বাদবাকি প্লেয়ার লাইক অ্যাজ সৌম্য সরকারের কথা বলি, মোহাম্মদ নাবির কথা বলি, তারা টিমে আসলে ইনক্লুডেড হলে ব্যাটিং লাইন আপ আর একটু বোলস্টার্ড হবে। আমরা যদি বলি এই ম্যাচে বা বোলিং পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা একটু অ্যাড করতে চাই, সেক্ষেত্রে হাসান মাহমুদের 4 ওভারে 25 রানে 1 উইকেট, যেটা আসলে ভালো একটা স্পেল ছিল। এছাড়া শরীফুল ইসলাম হচ্ছে 3 ওভারে 14 রান দিয়ে 2টা উইকেট নিয়েছেন। তানভীর উনি আসলে প্রথম দিকে খরুচে ছিলেন, পরবর্তীতে ম্যানেজ করে 4 ওভারে 34 রানে 3টা উইকেট, এবং মুকিদুল ইসলাম মুগ্ধ 2.5 ওভারে 18 রানে 2 উইকেট। আজকে 2টা ম্যাচেই কিন্তু বোলাররা ভালো করেছেন, যদি আমি বাংলাদেশের ন্যাশনাল সার্কিট কিংবা যাদেরকে নিয়ে প্ল্যান করছি। ওভারঅল এই জায়গাগুলোতে আপনার কাছে কি মনে হয় যে এই দুই দলের কোন কোন জায়গাতে একটু গুছানো দরকার কিংবা একটু বেটার করা হয়তো যেতে পারে? হ্যাঁ, তার আগে আমি একটু আবু হায়দার রনির বোলিং এর প্রশংসা করতে চাইবো আজকে, যে একটা পর্যায়ে কিন্তু নোয়াখালী এক্সপ্রেসের 8 ওভারে 89 রান লাগতো, হাতে 6 উইকেট ছিল এবং মাদ সাদাকাত এবং হায়দার আলী ওয়েল সেট ছিল ক্রিজে। তো আপনি মুকিদুল ইসলাম মুগ্ধর স্পেলটা যদি আজকে দেখেন, উনি কিন্তু পেস ভ্যারিয়েশন খুব একটা করেননি, বেশ গতির উপর বল করার চেষ্টা করেছেন, এবং যেহেতু ডিউ ছিল বল ব্যাটে খুব ভালো আসছিল, এবং পার্টনারশিপটা যেহেতু স্ট্যাবলিশড হয়ে গিয়েছিল, আবু হায়দার রনি কিন্তু আসলে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন বোলিংয়ে। উনি এসে কিন্তু বলের লেন্থটা কিছুটা খাটো করেন এবং বলের গতি কমিয়ে দেন, পেস ভ্যারিয়েশন করেন। মাঝ সাতাকাদের ডিসমিসালটি কিন্তু আসলে আবু হায়দার রনির ডেলিভারিতেই হয়, এবং এটা কিন্তু আসলে ম্যাচের টার্নিং পয়েন্ট। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমাকে বলতে হবে পরাজয়ের ব্যবধান যতটা বড় মনে হচ্ছে, ব্যবধান কিন্তু আসলে ততটা ছিল না টিল দ্য 12th or 13th ওভার। এ পর্যন্ত কিন্তু নোয়াখালী এক্সপ্রেস ম্যাচে ছিল। তো আসলে আবু হায়দার রনির এই মানে বোলিং স্পেলটার আমি প্রশংসা জানাচ্ছি। এর পাশাপাশি শরীফুল ইসলাম বলি, তানভীর ইসলাম বলি বা শেখ মেহেদির কথা বলি, তারা তো আসলে ন্যাশনাল টিমে পরীক্ষিত বোলার, এবং চট্টগ্রাম রয়্যালসের শক্তিমত্তার জায়গা কিন্তু এই 3 জন বোলার। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, তারা আসলে তাদের মানে কোয়ালিটিটা বজায় রেখেছে এবং পারফর্ম করেছে। নোয়াখালী এক্সপ্রেসের ক্ষেত্রে আমার মনে হয় জাহির খান, আফগান চায়নাম্যান, উনি আরেকটু তার ডেলিভারির উপর কন্ট্রোল রাখতে পারতেন। উনি আজকে বেশ খরচে ছিলেন। আমার মনে হয় জাহির খান যদি আরেকটু বেটার ওয়েতে ডেলিভার করতে পারতেন, চট্টগ্রাম রয়্যালসের স্কোর হয়তো 160 to 165 থাকতো, সেই ক্ষেত্রে ম্যাচটা আরেকটু জমজমাট হতে পারত। আমরা আশা করি দুই দল, আপনার যে অবজারভেশন কিংবা তারা যে ফার্স্ট ম্যাচে যে এখনো তো সিঙ্ক হতে একটা টাইম লাগে, ফরেনাররা আসছে, ডিফারেন্ট টিম থেকে প্লেয়াররা খেলছে, তো আমাদের বিপিএল এর সিঙ্ক হতে আরো বেশি টাইম লাগে, কারণ পুরো টুর্নামেন্ট জুড়ে প্লেয়ার ইনক্লুশন এক্সক্লুশন হতে থাকে। তো 3 থেকে 4টা ম্যাচ হলে আসলে প্রত্যেকটা টিমের কম্বিনেশন বলি কারা কতদূর কি করতে পারবে। অন্য ফ্রান্সের লিগগুলোতে হয়ে যায় আর কি, অন্য ফ্রান্সেসি লিগগুলোতে তো আপনার ধরেন, আপনি যদি আইপিএল এর কথা বলেন, সব প্লেয়াররা চলে আসে, ফরেনার্সরা চলে আসে, তারা তাদের এই টিম বি টিম করে 3 থেকে 4টা ম্যাচ খেলে, অন্যরকম একটা অবস্থা। আমাদের তো মানে আমি এবার আশা করছিলাম যে বিপিএলটা খুব অন্যরকম হোক, কিন্তু আসলে এক বরাবরের মতো নাটকীয়তা দিয়ে শুরু হলো। তো মানে আই হোপ থিংস ডাজন্ট অ্যাগ্রেভেট মাচ, এখান থেকে যেন ভালো কিছু হয় সেটাই আশা করি। আপনার সাথে একমত হয়ে আমরা দর্শকদের সঙ্গে বলতে চাই, দিন শেষে আমরা ক্রিকেটকে ভালোবাসি এবং ক্রিকেটের এই যত ঝামেলা, যত বিপজ্জনক জায়গাগুলো থেকে বের হয়ে ক্রিকেট আরও ভালো কিছু উপহার দিবে, এবং আমরা সেই আশাবাদ ব্যক্ত করে আমরা বিপিএল নিয়ে আমাদের দ্বিতীয় এপিসোড শেষ করতে যাচ্ছি। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।